হ্যালো ফ্রেন্ডস, আবার আমরা উপস্থিত হয়েছি পার্ট 4 ক্লাসে। ক্লাস 10-এর পরিবেশ সম্পর্কে ভাবনা, ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1। তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম ওজোন স্তর, আজকে সেই ওজোন স্তর থেকে আবার স্টার্ট করব তার পরবর্তী অংশ থেকে। তো আমরা জানি যে ওজোন স্তর যেটা আছে সেটাকে কোন কোন গ্যাসগুলো ক্ষতি করে। সেই গ্যাসগুলো হচ্ছে যে তোমার কার্বন, সিএফসি, তারপরে আর কে ক্ষতি করে, নাইট্রাস অক্সাইড, হ্যালোন, কার্বন, টেট্রাক্লোরাইড, তারপরে তোমার টাইক্লোরো, ইথেন প্রভৃতি গ্যাসগুলো, মানে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এটা, তারপরে নাইট্রাস অক্সাইড এটা, তারপরে তোমার কি বলে হ্যালোন, কার্বন, হ্যালোন, তারপর তোমার কোন কোন গ্যাস, কার্বন, টেট্রাক্লোরাইড, টাইক্লোরো, ইথেন প্রভৃতি সংস্পর্শে ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে কুমেরু ও সুমেরু অঞ্চলের ওপরে ওজোন স্তর বড় বড় আকারের গর্ত সৃষ্টি হয়। ঠিক আছে, সুমেরু এবং কুমেরু অঞ্চলে বড় বড় গর্ত সৃষ্টি হয়, কারণ সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই সমস্ত গ্যাসের অধিক্য বেশি। কার্বন টেট্রাক্লোরাইড মানে CFCl3, টাইক্লোরোইথেন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরাইড, এই সমস্ত গ্যাসগুলো কী হয় না, সুমেরু এবং কুমেরু বৃত্তে মানে বেশি পরিমাণে দেখা যায়, এবং এই গ্যাসগুলো উঠে গিয়ে ওজোন স্তরে গিয়ে সেগুলো মানে ধ্বংস করে ওজোন স্তরটাকে, মানে ওজোন স্তরের ক্ষতি করে। ধরো এরকম ওজোন স্তর ধরো এরকম আছে, এরকম পুরো ওজোন স্তর আছে, ঠিক আছে, মোটা, এতটা মোটা ওজোন স্তর আছে। এই সমস্ত গ্যাসগুলো কি হয়, এর সঙ্গে গিয়ে বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করলে তখন কি হয় না, এই এই স্তরগুলোতে মানে গহ্বর বা গর্তের সৃষ্টি হয়। এইভাবে গর্তের সৃষ্টি হয়, আস্তে আস্তে দিনের পর দিন গর্তটা আস্তে আস্তে বাড়তেই থাকে। বেড়ে 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 কী হয় না, একটা ছিদ্র সৃষ্টি হয়, যে ছিদ্র দিয়ে অতিবেগুনি রশ্মিটা, এই ছিদ্র দিয়ে অতিবেগুনি রশ্মিটা ইউভি, যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি বলা হচ্ছে, সেটা পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে। এর ফলে কি এই গ্যাসগুলো কী হচ্ছে, সরাসরি মানে সরাসরি ক্ষতি না করলেও প্রাণী জগতের পরোক্ষভাবে কিন্তু এই গ্যাসগুলি ওজোন স্তরকে ধ্বংস করে প্রাণীদের ক্ষতি করছে। ঠিক আছে, যেমন এখানে দেয়া আছে যেটা CFCl3 প্লাস আল্ট্রাভায়োলেট রশ্মি, এটা যুক্ত হয়ে কী তৈরি হয়। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো CFCl3 আর আল্ট্রাভায়োলেট রশ্মি, এই দুটো মিশে কী তৈরি হচ্ছে, এই দুটো মানে বিক্রিয়া করার ফলে যেটা তৈরি হচ্ছে Cl ডট, মানে কার্বনের একটা পরমাণু তৈরি হচ্ছে, আর কি CFCl2 তৈরি হচ্ছে। CFCl2 এর একটা ডট দিয়ে, এটা মানে কি, এর একটা মানে ইলেকট্রন বাইরে আছে। যখন আমরা ইলেকট্রনের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটি পড়বো, অর্থাৎ ইলেকট্রন কোন কক্ষপথে কটা থাকে সেই চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো এটা। এর বাইরে কক্ষপথে একটা ইলেকট্রন আছে, মানে এ হচ্ছে নেগেটিভ আয়ন হয়ে আছে, আর এটাও নেগেটিভ আয়ন হয়ে আছে। এ সবসময় চাইবে কি পজিটিভ আয়নকে ধরে নিতে। তাহলে এরপরে কি করে না, Cl ডট, এটা Cl ডটটা কার সঙ্গে বিক্রিয়া করে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে, ClO ক্লোরো অক্সাইড, আর এটা কী তৈরি করবে, অক্সিজেন তৈরি করে, O2। ঠিক আছে, Cl ডট O2 কী করে, এটা বিক্রিয়া করে এইটা তৈরি করবে ClO প্লাস O2। আবার ClO কী করে, ClO প্লাস O3, মানে ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করবে। ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে, Cl ডট প্লাস O2, অর্থাৎ ওজোন স্তরের O3টাকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে O2 তৈরি করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওজোন স্তর ক্রমাগত এরকম বিক্রিয়া চলার ফলে, ওই যেটা দেখালাম যে ক্রমশ ওজোন স্তরের যে ফুটোটা হতে থাকছে, ফুটো হয়ে গর্তের সৃষ্টি হয়ে যায়। ওই গর্ত দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, এর ফলে প্রাণী জগতের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে N2O NO-তে রূপান্তরিত হয়, মানে N2O নাইট্রাস অক্সাইড যেটা আছে, N2O নাইট্রাস অক্সাইড,
এটা এনোতে রূপান্তরিত হয়। ওই রূপান্তরিত হওয়ার ফলে ওই এনোটা, এনো মানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, ওই গ্যাসটা কী হচ্ছে, ওজোন স্তরের ক্ষতি করছে। এর ফলে কী হচ্ছে, মানে সূর্য রশ্মি থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আসে সেটা পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে এবং প্রাণী জগতে ক্ষতি হচ্ছে। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, এর ফলে কী হয়, পৃথিবীতে ঘিরে থাকা ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এই স্তরের ক্ষতি হওয়ার ফলে বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলস্বরূপ পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি ঘটে, চামড়ার বিভিন্ন সমস্যা যেমন ক্যান্সার, সানবার্ন, তারপরে চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে। আর একটা উদ্ভিদের ক্ষতি হচ্ছে। আর জলে থাকা যেমন অ্যালগি আর অ্যারকি ব্যাকটেরিয়া কমে যাচ্ছে, মানে জলে থাকা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এরা কমে যাচ্ছে। এই হচ্ছে তোমার ওজোন স্তর ফুটো হওয়ার ফলে তার যে ক্ষতিকর প্রভাবগুলো পৃথিবীতে, যে সূর্য থেকে আলোক রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা আসে তার ফলে এই ক্ষতিগুলো হচ্ছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে সূর্য মানে ওজোন স্তর ক্ষতির ফলে কি কি আমাদের ক্ষতিকর প্রভাব হয় সেটা আমরা জানলাম। এবার দেখবো আমরা গ্রিন হাউস এফেক্ট। এই জিনিসটা কি গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট এটা বর্তমানে একদম এটা নিয়ে খুবই চিন্তিত বিজ্ঞানী মহলেরা, যে গ্রিন হাউস এফেক্টটা কী জিনিস আমাদেরকে এটা প্রথমে জানতে হবে। যে আগে আমরা জানবো যে গ্রিন হাউসটা কী জিনিস। গ্রিন হাউসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে সাধারণত শীত প্রধান দেশে কী করা হয়, শীত প্রধান দেশে একটা কাঁচে মানে তাদের দেশের চাষবাসের জন্য কী করা হয়, একটা কাঁচের ঘর তৈরি করা হয়। এর দ্বারা মাটি, এখানে গাছপালা লাগানো আছে এরকম, ঠিক আছে, এরকম গাছপালা লাগানো আছে। এই গাছপালার প্রত্যেকটা মানে গাছের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার, কিন্তু শীত প্রধান দেশের তো চাষের জন্য তাপমাত্রা খুবই প্রয়োজন। কিন্তু শীত প্রধান দেশের তাপমাত্রা কীভাবে পাবো, তো পাওয়ার জন্য তারা কী করে, একটা মানে টেকনোলজি কাজে লাগায়, কাঁচের রুম তৈরি করে। কাঁচের রুম তৈরি করা হয় এইভাবে বা চৌকোভাবে কাঁচের রুম তৈরি করে, এবং সূর্য থেকে আসা যে রশ্মিটা সেটা কাঁচের মধ্যে দিয়ে প্রবেশ করে, কিছুটা প্রবেশ করে কিছুটা বিক্ষিপ্ত হয়ে চলে যায়, যাই হোক এরকম প্রবেশ করার পরে পৃথিবীর পৃষ্ঠে আসলো, ওই ঘরের ভিতরে পৃথিবী পৃষ্ঠে আসলো, আসার পরে পৃথিবী শোষণ করলে আবার কিছুটা আবার তাপ বিকিরণ করে পৃথিবী। কিন্তু যখনই যায় তখন ওই তাপমাত্রাটা এরকম দেখালাম মানে দুর্বল হয়ে যাচ্ছে, মানে যতটা শক্তি এনার্জি নিয়ে এসেছিলো এখানে ততটা আর বেগে আর যেতে পারছে না, দুর্বল হচ্ছে। কারণ এটা স্বাভাবিক জিনিস যে আমি একটা ধরো বলকে দেয়ালে ছুঁড়লাম, তা দেয়ালে ছোঁড়ার ফলে যে বেগে ছুঁড়লাম দেয়ালটা মানে থেকে সেই বেগেই আসলো, কিন্তু যদি আমি সরে যাই দেয়ালে, যদি বারবার মানে যাতায়াত করে বলটি, আস্তে আস্তে এর এনার্জি কমতে থাকে। সেরকম বা যদি একটা বলকে দূরে ছুঁড়ে দিই, প্রথমে যে বেগে ছুঁড়েছিলাম কিন্তু তার যত দূরে যাবে তার বেগটা কমতে থাকবে। তো সেরকম কম বেগে যেতে মানে কম এনার্জি নিয়ে যেতে থাকবে, যেতে যাওয়ার সময় কিন্তু কাঁচের ঘরেতে ম্যাক্সিমামটাই আটকে রয়ে যায়, ঠিক আছে। কাঁচের ঘরটাকে মানে পেরিয়ে আসতে পারে না, ম্যাক্সিমামটাই আটকে রয়ে যায়। এর ফলে কি হয় যে এখানকার যে উষ্ণতা আস্তে আস্তে বাড়ে এবং গাছের যতটুকু উষ্ণতার প্রয়োজন সে পরিমাণ উষ্ণতা হয়ে যায়। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস। আর তার মধ্যে যে চাষ করা হচ্ছে এবং উষ্ণতা যে বাড়ছে এটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টকে কাজে লাগিয়েই শীত প্রধান দেশেতে চাষবাস করা হয়। তো এই গ্রিন হাউস এফেক্টের মানে সেম টেকনোলজিটা লাগছে পৃথিবীর ক্ষেত্রে। পৃথিবীর চারিদিকে পৃথিবী আছে, এই পৃথিবীর চারিদিকে কি হচ্ছে, পৃথিবীর চারিদিকে তো বিভিন্ন বায়ুমণ্ডল রয়েছে, সেই বিভিন্ন বায়ুমণ্ডলগুলো এমন এমন গ্যাস রয়েছে যেমন ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ এগুলো কার্বন টেট্রাক্লোরাইড, এই সমস্ত গ্যাসগুলো পৃথিবীকে ঘিরে রয়েছে। এদের আধিক্য বৃদ্ধি করার ফলে, এদের ঘিরে থাকার ফলে কি হয় না, পৃথিবীতে যে সূর্যের রশ্মি যে আসে, সূর্যের রশ্মি যে পৃথিবীতে পড়ে, তাপ আসে, সেই তাপটা পৃথিবীতে আসে, এসে এবার যখন পৃথিবী থেকে ফিরে যেতে চায় তখন তার কী হয়, এনার্জিটা কমে যায় কিছুটা। যতটা এনার্জি নিয়ে আসে তা কিছু মানে পৃথিবী কিছুটা এনার্জি ধরে রাখলো আর কিছুটা ছাড়লো, তার এনার্জি কমে যায়। এবং যাবার সময় কী হয়, ওই সমস্ত গ্যাসগুলো যে ক্ষতিকারক গ্যাসগুলো, যেমন যেই গ্যাসগুলো নাম বললাম, ওই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। ওই গ্যাসগুলো কী হয় না, কাঁচের মতো ওই যে
বিকিরিত হওয়া তাপগুলোকে আর যেতে দেয় না, পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যে উপরে যে বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডল থেকে কিন্তু আর মহাশূন্যে যেতে দিচ্ছে না, এবং আটকে রয়ে যাচ্ছে। এর ফলে কি প্রতিদিন এরকম উষ্ণতা বাড়তে থাকছে। তাহলে এখানে যে এই যে উষ্ণতা বাড়ছে, যেহেতু এইটার সঙ্গে একদম প্যারালাল মানে সামঞ্জস্য বজায় রেখেছে, তার জন্য পৃথিবীর যে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস এফেক্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা চিন্তিত কীভাবে এই গ্রিন হাউস এফেক্ট থেকে বাঁচা যায়। সেই গ্রিন হাউস এফেক্টের থেকে বাঁচার জন্য আর বিজ্ঞানীরা যেটা বের করে দেখেছে, গ্রিন হাউসের যে সমস্ত গ্যাসগুলো আছে সেগুলো কী কী, যেটা আগে আমি বললাম, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে তোমার মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাস দ্বারা শোষিত হয়। এই গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাস বলে। এই গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলি ভূপৃষ্ঠের দিকেও তাপ বিকিরণ করে, এর ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে। আর কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস, মানে এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন O2 এবং নাইট্রোজেন N2 গ্রিন হাউস গ্যাস নয়। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় এবং নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, এটা মনে রাখতে হবে। CFC, নাইট্রাস অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের তাপ শোষণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক বেশি, এটা মনে রাখতে হবে। CFC, নাইট্রাস অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের তাপ শোষণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক বেশি। কার্বন ডাইঅক্সাইডের তুলনায় CH4 মানে মিথেন, N2O মানে নাইট্রাস অক্সাইড এবং CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন এর গ্রিন হাউস এফেক্ট যথাক্রমে 21, 230 এবং 12,000 গুণ। কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অন্যান্য গ্যাসের পরিমাণ খুবই কম। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎস প্রচুর। বিভিন্ন গাড়ি চালালে গাড়ির ধোঁয়া থেকে আসে, মানুষ বা প্রাণীরা অক্সিজেনের মানে শ্বাস প্রশ্বাস ছাড়লে যে বেরোয় মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, উদ্ভিদেরাও কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এইভাবে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য প্রচুর, তাই জন্যই মানে গ্রিন হাউসের সবথেকে প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার কারণ হলো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বায়ুমণ্ডলে অন্যান্য গ্রিন হাউস গ্যাসের তুলনায় প্রচুর পরিমাণে থাকে, কারণ এটার সোর্স প্রচুর বিশাল আছে, তার জন্য এটা প্রধান গ্যাস, কারণ গ্রিন হাউস এফেক্টের। ভবিষ্যতে পরিবেশের উপরে বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব কী কী? আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে, প্রবল বন্যা, খরা, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদি দেখা যাবে। মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, অলরেডি গলছে, ফলে সমুদ্র জলতলে উষ্ণতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে ডুবিয়ে দেবে। বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটবে। বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য উপায় কী কী? বিশ্ব উষ্ণায়ন কমানো বা গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হওয়া কমাতে হবে। বিশ্ব উষ্ণায়ন কমাতে হলে কী করতে হবে? গ্রিনহাউস গ্যাস উৎপন্ন কমাতে হবে। কী করলে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন কমে যাবে? যেমন জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমিয়ে অপরিচালিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এই সমস্ত কিছুর ব্যবহার করতে হবে। জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগাতে হবে, বনভূমিকে রক্ষা করতে হবে, নতুন নতুন গাছ লাগাতে হবে। যে সমস্ত জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে সেই জায়গায় নতুন নতুন গাছ লাগাতে হবে। এইভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সমানুপাতিক বা আনুপাতিক পরিমাণকে ঠিক রাখতে হবে। বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে জৈব সারে রূপান্তরিত করে সেগুলি ব্যবহার করতে হবে। ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাসের উৎপাদন এবং ব্যবহার বন্ধ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষকে বিশ্ব উষ্ণায়নের কুফল সম্বন্ধে সচেতন করতে হবে। এই সমস্ত পয়েন্টগুলো মেনটেন করলে আমরা এই গ্রিন হাউস এফেক্ট থেকে অনেকটাই রেহাই পাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের লাইক, শেয়ার, কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।